ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। স্ক্যারি গপ্পর 61 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি প্রকাশ তোমাদের সাথে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম কর্ণসুবর্ণের গুপ্তধনের অভিশাপ। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ একসময় রাজাদের রাজধানী, আজ ভাঙা ইট পাথরে ভরা নিঃশব্দ গ্রাম। লোকের কথায় সেই ভাঙা ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা আছে অগণিত ধনরত্ন, কিন্তু সেই ধনের পাহাড়ায় আছে অভিশপ্ত আত্মারা। যে সেই ধনের খোঁজে গেছে তার গল্প এখানেই শেষ। আজ আমি আপনাদের শোনাতে চলেছি 3 বন্ধুর কাহিনী। তারা সত্যিই কি ধন পেয়েছিল নাকি হারিয়ে গিয়েছিল অভিশাপের অন্ধকারে। তার আগে বলে রাখি, এই গল্পটি একটি সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু হ্যাঁ, কর্ণসুবর্ণর গুপ্তধন সেখানে অবশ্যই আছে বলে মনে করা হয়। চলো আজকের গল্পটি শুরু করা যাক। শরৎকালের সময় গঙ্গার ধারে বাতাসে কাশফুল দুলছে। দিনে কর্ণসুবর্ণ একটা সাধারণ গ্রাম মনে হয়, কিন্তু রাত নামলেই নেমে আসে ভৌতিক নীরবতা। লোকজন বিশ্বাস করে অমাবস্যা বা পূর্ণিমা রাত্রে নদীর ধারে গেলে কান্নার শব্দ ভেসে আসে। কখনো আবার দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আগুনের আলো বেরোচ্ছে, অথচ ভেতরে কোনো মানুষই নেই। এক বৃদ্ধ গ্রামের মানুষ সব সময় বলে, ওই ধনের জন্য কত প্রাণ গিয়েছে, এখনো রাত হলে তারা সেখানে ঘুরে বেড়ায়। অভিক, সৌম্য, সায়ন এরা 3জনই কলকাতার কলেজে পড়ে। প্রাচীন ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে তারা পেয়ে যায় এক পাণ্ডুলিপি, যেখানে লেখা আছে গুপ্তধনের অবস্থান। ওরা 3জন পৌঁছায় কর্ণসুবর্ণ। গ্রামের মানুষ প্রথমে ভালোভাবে কথা বললেও যখন শুনল তারা সেখানে ধন খুঁজতে এসেছে, সবাই মুখ বন্ধ করে দেয়। এক বৃদ্ধ ভিক্ষুক তখন বলল, বাবারা, এই সেই পথ বেছে নিও না, দিনের শেষে ফিরতে পারবে না। ওখানে যারা পাহারা দেয় তারা আর মানুষ নেই। কিন্তু 3জনের কানে ততক্ষণে সেই সতর্কবাণী ঢোকে না। রাত্রে পূর্ণিমার আলোয় তারা যাত্রা শুরু করে। গঙ্গার জল রূপালি হয়ে উঠেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে চারপাশে নীরবতা। না ঝিঝি পোকার ডাক, না কুকুরের কেউ কেউ, কোনো কিছুই নেই। সায়ন ফিসফিস করে বলল, দেখছিস তোরা, যেন পুরো জায়গাটা আমাদের জন্য অপেক্ষা করছে। অভিক টর্চ জ্বালিয়ে সামনে এগোয়। হঠাৎ মাটির তলায় ধাতব আওয়াজ। মাটি সরাতে দেখা গেল এক লোহার দরজা। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ঠান্ডা বাতাস বেরিয়ে আসে, যেন শত শত বছর ধরে বন্দি ছিল। সিঁড়ি বেয়ে তারা নামলো অন্ধকারের দিকে। অবাক হয়ে দেখে ভেতরে সারি সারি প্রাচীন মশাল জ্বলে উঠছে নিজে থেকেই। চারপাশের দেওয়ালে যোদ্ধাদের ছবি, তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। নিচে জমে থাকা হাড়গোড়, ভাঙা খুলি আর রক্তের দাগ। আরও ভেতরে গিয়ে তারা দেখে সোনার মূর্তি, রত্নখচিত অস্ত্র, রক্তমণির সিন্ধু। সৌম্য অবিশ্বাস্যে বলল, এগুলো সত্যি আমাদের জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। ঠিক তখনই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। চারপাশে হঠাৎ গম্ভীর গলা ভেসে এলো, অভিক টর্চ ঘোরাতেই দেখে সোনার মূর্তির চোখ লাল আগুনের মতো জ্বলছে। তারা একে একে পা বাড়াচ্ছে বন্দুকের দিকে। সায়ন কেঁপে উঠল, ওরা ওরা হাঁটছে। দেয়াল থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। হাড়গোড় গড়াতে গড়াতে জমে উঠল তাদের চারপাশে। 3জন তখন দৌড়তে শুরু করলো, কিন্তু হঠাৎ সৌম্য পিছিয়ে পড়ল। এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিল অন্ধকারে। আর তার শেষ চিৎকার
বাঁচাও বাঁচাও। তারপর শুধু নীরবতা। অভিক আর সায়ন মরিয়া হয়ে দরজার ধাক্কাতে লাগলো। ঝড়ের মতো আওয়াজে দরজা খুলে গেল হঠাৎ। তারপর তারা দুজন ছুটে বেরিয়ে এলো, প্রাণে বাঁচল। কিন্তু সৌম্য আর কোনোদিনও ফিরল না। অভিক আর সায়ন আজও বেঁচে আছে, কিন্তু তারা দুজনেই বদলে গেছে। মাঝরাত্রে ঘুম ভেঙে যায়, তারা একই দুঃস্বপ্ন দেখে। গঙ্গার ধারে সৌম্য দাঁড়িয়ে আছে, তার চোখ লাল, হাতে রক্তমণির সিন্দুক। সে ঠান্ডা গলায় বলে, ফিরে এসো, ধন এখনো তোমাদের ডাকছে, নিতে এসো। গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাত্রে কর্ণসুবর্ণের ধ্বংসস্তূপের কাছে গেলে সেই ডাক আজও ভেসে আসে। কিন্তু সাবধান, যে সেই ডাক শুনতে পায় সে আর কখনো স্বাভাবিকভাবে ফিরে আসে না। আজকের গল্পটা এখানে শেষ হলো। গল্পটা একটা কাল্পনিক ছিল, এর সাথে সত্যের কোনো মিল নেই। কিন্তু হ্যাঁ, কর্ণসুবর্ণের গুপ্তধন এটা কথায় আছে। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী একটা গল্পে।